ডক্টর ইউনূস এনসিপি জামাত কেউ রক্ষা পাবে না, জানা গেল আওয়ামী লীগের নতুন সিদ্ধান্ত। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এই মুহূর্তে 2025 জুলাইয়ে যা সিচুয়েশন, তাতে আগামী কয়েকদিনের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে বাংলাদেশে। এটা হওয়ারই ছিল। প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই। আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5 আগস্টের পরেই আওয়ামী লীগ নানান জায়গায় থেকে আজান দিবে, নানান জায়গায় থেকে তারা বড় বড় সমাবেশ এবং গৃহযুদ্ধের ডাক দিবে। এই পুলিশ হত্যার বিচার যারা চাচ্ছে, পুলিশ হত্যার বিচার চাচ্ছি আমরা, পুলিশ হত্যার বিচার চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আমরা চাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে একটি চক্র, জামাত শিবির চক্র এবং ইউনূস বাহিনী একটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমানে দেশে ডক্টর ইউনূস এবং এনসিপি দল জামাত সকলেই মিলে কি কর্মকাণ্ড চালাচ্ছে আপনারা সকলেই জানেন। এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আজকের এই ভিডিওটি যেই উদ্দেশ্য করা এবং আজকের এই ভিডিওর কথাগুলো শুনলে আপনাদের চোখ কপাল উঠতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, 5 তারিখের পর অর্থাৎ 5 আগস্টের পরে বাংলাদেশে বড় ধরনের একটা ঘটনা ঘটাতে চলেছেন আওয়ামী লীগ। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কঠিন একটা ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে। 5 আগস্টের পরে বাংলাদেশে বড় ধরনের একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। যাই দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা এই সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের কি বলে যে প্রতিনিয়ত যেই মব জাস্টিসের যে শিকার, কিংবা এরা যে আসল আপনার মুক্তিযোদ্ধার বা বাংলাদেশ বিরোধী বা আপনার রাষ্ট্রদ্রোহিতা প্রতিনিয়ত দেশের সাথে করে যাচ্ছে, এটা কিন্তু তিনি ঠিকই বুঝতে পারছে। ইভেন দেখবেন যে তিনি আরো একটি কথা খুব জোর দিয়ে কিন্তু বলছে যে 5 আগস্টের পরেই আওয়ামী লীগ নানান জায়গায় থেকে আজান দিবে, নানান জায়গায় থেকে তারা বড় বড় সমাবেশ এবং গৃহযুদ্ধের ডাক দিবে। 5 আগস্টের পরে বাংলাদেশে কোনো বিক্ষোভ মিছিল হবে না, বাংলাদেশে কোনো বড় আওয়ামী লীগের সমাবেশ হবে না। তাহলে হবে কি? 5 আগস্টের পরে বাংলাদেশে যা হবে সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ হবে। স্বৈরাচারের বিরুদ্ধে, স্বাধীনতা যারা নাকি বিরোধী তাদের বিরুদ্ধে, যারা নাকি বাংলাদেশ বিরোধী তাদের বিরুদ্ধে, যারা নাকি বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি মানুষের গর্বের আপনার স্বাধীনতা 1971 সাল, যারা নাকি এই স্বাধীনতা বিরোধী, তাদেরকে প্রত্যেককে ধরে ধরে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করবে আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগ কি সত্যি ঘটাইতে পারবে? যদি আমি বলি হ্যাঁ ভাই, শতভাগ। কারণ এতদিন ধরে বাংলাদেশে এত মব জাস্টিস, দখলবাজিতা, হত্যাকাণ্ড প্রতিনিয়ত আপনি দেখেন, পুলিশকে যেভাবে হুমকি ধমকি দিচ্ছে, যদি কিঞ্চিত পরিমাণ আপনার মনের মতো না হয়, আপনি বলতে কারা, আমি সমন্বয়কদের কথা বলতেছি, এনসিপির নেতাকর্মীদের কথা বলতেছি, যদি তাদের আপনার ইচ্ছার বাহিরে কেউ চলে যায়, কিংবা কোনো পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের ইচ্ছা মোতাবেক যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলেই আপনার থানা ঘেরাও করবে, না হলে আপনাকে উলঙ্গ করে রাজপথে নেমে আসবে। ইভেন একটা পর্যায়ে আপনি গণধোলায় আপনাকে দিয়ে সেখানে হত্যা করতে পারে। শুধু এটাই না, আপনার বাড়ি টাড়ি যা আছে সব ভেঙে চুরে বুলডোজার দিয়ে জাস্ট গুড়িয়েও দিতে পারে। এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা। আর এই সরকার প্রতিনিয়ত, যেখানে আপনি দেখেন যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে, তারা কিন্তু বলতেছে যে যারা নাকি বলো যে জুলাইকে এটা ছোট বা নোংরা ভাষায় তুলনা করো, তাদের উদ্দেশ্যে বলতে চাই সামনে কিন্তু টঙ্গি বাড়ি রাখছি, বুলডোজার দিয়ে কিন্তু উড়িয়ে দিব। এই ধরনের হুমকি ধমকি কিন্তু প্রতিনিয়ত দিচ্ছে, তাই না? তো যাই হোক দর্শক বন্ধুরা, তো এটা শুধু আমার কথা না, এখন কিন্তু আপনার ডিফেন্সের লোক সাবেক, তারাও কিন্তু একে একে এসে কথা বলতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কে কি মনে করছেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে 5 আগস্টের পরে আওয়ামী লীগ কি অরিজিনালি ভয়ঙ্কর ভিডিও, যেখানে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদেরও লাইভে নানানভাবে বা নানান প্ল্যাটফর্মে তাদের সাক্ষাৎকার দেখা যাচ্ছে, আকার ইঙ্গিত কিন্তু এটাই দিচ্ছে। আপনার কি বলে এই ওবায়দুল কাদের, তিনিও প্রতিনিয়ত একের পর এক বর্তমান হুমকি ধমকি দিয়ে যাচ্ছে, অহংকার দিয়ে যাচ্ছে। এটা কিন্তু তারই একটি আভাস যে 5 আগস্টের পরে বা 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় একটি পরিকল্পনা কিন্তু আমরা টের পাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে একটি চক্র, জামাত শিবির চক্র এবং ইউনূস বাহিনী একটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, যে সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফেসিস্ট আখ্যায়িত করার জন্য তারা বিভিন্নভাবে টকশোতে, মিডিয়াতে, বিভিন্ন জায়গায় তারা একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন এবং তাকে ফেসিস্ট হিসাবে স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন। কিন্তু আসলে এই বাংলাদেশের ইতিহাসে কে সবচেয়ে বড় ফেসিস্ট স্বৈরশাসক? আসুন আমরা একটু দেখি। আমরা প্রথমে দেখি যে ফেসিস্টকে, ফেসিজম কি, সেই জিনিসটি নিয়ে আসলে আমরা প্রথমে একটু দেখি যে ফেসিজম কি বা ফেসিস্ট কাকে বলে। তো ফেসিজম নিয়ে যদি আপনি কথা বলেন, ফেসিজমের অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো
একনায়কতান্ত্রিক নেতা, কেন্দ্রীভূত স্বৈরতন্ত্র, বিরোধীদের ওপর জোরপূর্বক ধমন, ব্যক্তি স্বার্থের জন্য সমাজ ও অর্থনীতির শক্তিশালীকরণ, এইগুলো হচ্ছে ফেসিজমের বৈশিষ্ট্য। এখন আমরা দেখি যে কে এখানে ফেসিস্ট, আমরা একটু আলোচনা করি। সো আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক জীবনের ইতিহাসগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা করি তাহলে, এবং অন্যদের রাজনৈতিক জীবন পর্যালোচনা করি, তাহলে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবো। সো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতিতে আসার পরে 1996 সালে প্রথম ক্ষমতায় আসেন। সো 1996 সালে প্রথম ক্ষমতায় আসার পরে একমাত্র বাংলাদেশের ইতিহাসে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই 2001 সালে শান্তিপূর্ণভাবে উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। এই বাংলাদেশের ইতিহাসে আর কেউ শান্তিপূর্ণভাবে কেউ ক্ষমতা হস্তান্তর করেননি। এটি হচ্ছে 1996 সালে প্রথম যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তখন উনি প্রথম 2001 সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তারপরে 2001 সালে আওয়ামী লীগ পরাজয়ের পরে আপনারা জানেন যে আওয়ামী লীগের উপরে কি খড়গ নেমে এসেছিল এবং কারা ফেসিজম করেছিল, কারা স্বৈরতান্ত্রিক আচরণ করেছিল। তারপরে তারই ধারাবাহিকতা আন্দোলনের ফলে 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হন। 2014 সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন, 28টি আসনে বিএনপি জয়লাভ করে। বিরোধী দলের সংসদে ছিল, বিরোধী দলকে বিলুপ্ত করে নাই, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই। তারপরে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিকে বারবার আহ্বান করার ফলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু অন্যান্য অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করে। এবং 2018 সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে 5টি আসন পায়। 2024 সালের নির্বাচনে আবার বিএনপি আওয়ামী লীগের বারবার আহ্বান করা সত্ত্বেও বিএনপি নির্বাচন বয়কট করে। এখন প্রশ্ন আসেন, এই ধারাবাহিকতায় আলোচনা দীর্ঘদিন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছেন। এখন আমার প্রশ্ন হলো যে উনি কি বিরোধীদের উপর জোরপূর্বক দমন পীড়ন করেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করেছেন, ব্যক্তিকেন্দ্রিক কোনো অর্থনৈতিক শক্তিশালী চক্র গড়ে তুলেছেন? আসুন আলোচনা করি। যদি এক কথায় বলেন আমাকে, না, উনি বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন। উনি কোনো ব্যক্তি, ওনার অ্যাকাউন্টে কোনো আপনি যে 100 কোটি 50 কোটি টাকা শেখ হাসিনার অ্যাকাউন্টে পাবেন না। উনি কোনো রাজনৈতিক দলকে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন নাই। প্রত্যেকটি রাজনৈতিক দল, বিএনপি এবং 71-এর পরাজিত শক্তি জামাত সহ সকল রাজনৈতিক দল বাংলাদেশে মিটিং মিছিল করতে পেরেছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিপরীতে বিপি নুরুল হক নূর বিপি হয়েছিল। নতুন নতুন অসংখ্য রাজনৈতিক দল গড়ে উঠেছে, বিএসপি, তৃণমূল, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ অসংখ্য রাজনৈতিক দল শেখ হাসিনার আমলে গড়ে উঠেছিল। তার মানে হচ্ছে উনি কোনো দলকে জোরপূর্বকভাবে নিষিদ্ধ করেন নাই। মানে হচ্ছে যে ওনার সময়ে অসংখ্য রাজনৈতিক দলের বরং জন্ম হয়েছে। আপনি যদি দেখেন মিটিং মিছিল করেছে, মিটিং মিছিল করতে কি কাউকে কারো গলা চিপে ধরা হয়েছে? না। আওয়ামী লীগের আমলে বিএনপি অনেক বড় বড় মিছিল করেছে, প্রোগ্রাম করেছে, জামাত করেছে, অন্যান্য অসংখ্য রাজনৈতিক দল বড় বড় মিটিং মিছিল করেছে, কিন্তু কাউকে গলা চিপে ধরা হয় নাই। আওয়ামী লীগের আমলে এই টিভিতে কোনো টকশোগুলোতে শেখ হাসিনাকে যাচ্ছে তাইভাবে গালাগালি করা হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে। আওয়ামী লীগের কোনো টিভি চ্যানেল বন্ধ করেছে? করে নাই। কোনো পত্রিকা বন্ধ করেছে? করে নাই। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে? করে নাই। তাহলে আপনি এই যে ফেসিস্টের যে সংজ্ঞা, ফেসিজমের ফেসিবাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা পড়ে না। শেখ হাসিনা বরং একটি গণতান্ত্রিক দলের নেত্রী হিসাবে গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে এদেশের সকল মানুষের তাদের রাজনীতি করার অধিকার দিয়েছে, গণতান্ত্রিক চর্চা করার অধিকার দিয়েছে। এখন আসুন পক্ষান্তরে আমরা ইউনূসের চরিত্র একটু দেখি। ইউনূসের চরিত্র কি? আপনি যদি বলেন যে ফেসিজমের যে চরিত্র, ফেসিজমের চরিত্রের মধ্যে অন্যতম হচ্ছে যে একনায়কতান্ত্রিক চিন্তাভাবনা বা কেন্দ্রীভূত স্বৈরতন্ত্র, বিরোধী দলের ওপর জোরপূর্বক দমন, এটিকে ইউনুস করছে? হ্যাঁ। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে? হ্যাঁ, নিষিদ্ধ করছে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দলকে, যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলটাকে নিষিদ্ধ করেছে। যে ছাত্রলীগ ইতিহাসের বাঁকে বাঁকে ছাত্রলীগের নাম, সেই ছাত্রলীগকে ইউনুস নিষিদ্ধ করেছে, যুবলীগকে নিষিদ্ধ করেছে, স্বেচ্ছাসেবক লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। তাহলে ফেসিজমকে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফেসিস্ট কে? বাংলাদেশের ইতিহাসে ইউনুসের কার্যক্রম থেকে প্রমাণিত হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্টের নাম হচ্ছে ইউনুস। এখন আপনি আরো আলোচনায় আসেন। আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাংবাদিকদের উপরে কিভাবে দমন নিপীড়ন চালানো হয়েছে, বাংলাদেশের সাংবাদিকদেরকে কতগুলো সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, কত সাংবাদিক আজকে জেলে আছে, কত সাংবাদিক জেলে আছে, অসংখ্য সাংবাদিক আজকে জেলে আছে, অসংখ্য পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বা বিরোধী দলের কেউ কোনো কথা বলতে পারছে? কথা বলতে পারছে না। তাহলে কি হচ্ছে? বিরোধী দলের উপর
বিরোধী দলের ওপরে কে নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, বিরোধী মত প্রকাশের স্বাধীনতাকে কে হস্তক্ষেপ করেছে? এই ইউনূস একজন অধ্যক্ষ, সে নাকি আওয়ামী লীগকে সংগঠিত করছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে ফেসিস্টকে ইউনূস? মুক্তিযোদ্ধাদের গলায়, যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে, তাদের গলায় জুতায় মালা পরানো হচ্ছে, তাহলে ফেসিস্টকে? ফেসিস্ট ইউনূস। এই মুহূর্তে 2025 জুলাইয়ে যা সিচুয়েশন, তাতে আগামী কয়েকদিনের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে বাংলাদেশে। এটা হওয়ারই ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কোনো একটা পার্টি যে শাসক হিসাবে নিজেকে দাবি করবে সেই পজিশনে কেউ নেই। না আছে আওয়ামী লীগ, না আছে বিএনপি, না আছে জামায়াতে ইসলামী, না আছে মোহাম্মদ ইউনূস এবং তার ভাইপোরা। কেন? তার কারণ কেউই ভোটে জিতে আসেনি। এসেছিল আওয়ামী লীগ, কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হতে পারে আওয়ামী লীগের সমস্যা ছিল, সেগুলো তো আমাদের দেখার দরকার নেই। দেখার যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সিচুয়েশন কী করতে হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ, সবাই হয়তো বলাটা ভুল, ম্যাক্সিমাম মানুষ চাইছে ভারত বিরোধিতা করে তারা বিরাট বড় জায়গায় যাবে, তো ভারত তাদেরকে ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছে। ভারত এবার যেটা করছে, স্থলপথে সমস্ত জিনিসপত্র আদান প্রদান বন্ধ, একেবারে 100% করে দিয়ে জলপথটা বন্ধ, আকাশপথ বাকি থাকবে, সেটা করে দেবে। সময়ের অপেক্ষা শুধু। আপনারা এত টেনশন করছেন কেন? ভারত মানে আপনারা যদি চান ভারত বিরোধিতা করবেন, এটা তো আমাদের কাছেও ভালো হবে। কারণ যেটা দেখা যাচ্ছে, গঙ্গার জল চুক্তি যে 2096-তে হয়েছিল এবং 2026-এ আবার নতুন করে হওয়ার কথা ছিল, সেটা আর হবে না। ও গুড়ে বালি। ওকে, গঙ্গার জল চুক্তিতে আপনাদেরকে বেশি জল দেওয়ার মতোই একটা চুক্তি করেছিল, ভালোবেসে করা হয়েছিল। কিন্তু ভালোবাসার মান কি সব প্রেমিক বা সব প্রেমিকা দিতে পারে না। এখন অনেকে বলবেন ভারত বাংলাদেশ কি প্রেমিক প্রেমিকা? হ্যাঁ, প্রায় তাই। তার কারণ যখনই পার্শ্ববর্তী একটি দেশ আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, তখন তাদের যে সম্বন্ধটা সেটা প্রেমিক প্রেমিকার মতোই হওয়া উচিত। সেটা যদি না হয়, সেটাই খারাপ। আর বিচ্ছেদ হলে কি হবে? বিরহ হবে। বিরহের জ্বালাতে ওই যে একজন প্রেমিক একজন প্রেমিকাকে গিফট দেয় না, আইফোন দিয়েছিল, তারপরে বিভিন্ন রকম নেল পালিশ থেকে শুরু করে অনেক কিছু দিয়েছিল, তো সেগুলো কেড়ে নেবে। এটা ন্যাচারাল ব্যাপার। এখানেও সেই ন্যাচারাল ব্যাপার ঘটতে চলেছে। বাংলাদেশের থেকে সমস্ত কিছু আস্তে আস্তে করে এবার ছিনিয়ে নেবে ভারত। কোথায় যাবে? পাকিস্তান? কোথায় যাবে? চায়না? অবভিয়াসলি নিশ্চয়ই যাবে, কেন যাবে না? তারা সার্বভৌম দেশ। কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ সার্বভৌম? নিজের বুকে হাত রেখে বলুন তো একজন বাংলাদেশি নিজের বুকে হাত রেখে বলুন, যে দেশে জন্ম দিয়েছে শেখ মুজিবুর রহমান, যাকে আরও বেটারভাবে গঠন করেছে শেখ হাসিনা, তাদেরকে দেশ থেকে একেবারে সরিয়ে দিয়ে আপনারা ভাবছেন যে দেশকে বড় জায়গায় নিশ্চয়ই নিয়ে যান। কিন্তু কি হয়েছে জানেন তো? আপনাদের কেউ পাত্তাই দিচ্ছে না। আপনাদের যে মাথা মোহাম্মদ ইউনূস চেয়েছিল ইংল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎ, দেয়নি। ছোট লোকের মতো তাড়িয়ে দিয়েছে। আপনাদের লজ্জা হয় না? বাংলাদেশি হিসাবে আপনাদের একটু লজ্জা হয় না? যেখানে শেখ হাসিনা লন্ডনে গিয়ে রেড কার্পেটের উপরে হেঁটে উনি একটি মিটিং করেছিলেন। ভারতে এসে উনি রেড কার্পেটে মিটিং করেছেন। মোহাম্মদ ইউনূস তিনি মানে এইভাবে চেয়ে যে হে আল্লাহ, আমাকে একটুখানি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দাও, পারেনি। আল্লাহও দেখা করেনি। তো এখানে বুঝতে হবে যে আপনারা কত ছোট হয়ে গেছেন এই মোহাম্মদ ইউনূসের আমলে। এক আং সান সুকি শান্তিতে নোবেল পুরস্কার শেষ করেছে মায়ানমারকে, আর আরেক শান্তির ছেলে আপনাদেরকে শেষ করছে। এবং এটাতে আপনারা বিরাট বড় খুশি হওয়ার কারণই আছে। কারণ অনেকে জানেন তো, ওই মানুষের একটা স্বভাব আছে, মানুষ সব মানুষের নয়, আপনাদের মতো কিছু মানুষের একটা স্বভাব আছে। আপনারা স্টেবল কিছু দেখতে পারেন না। আপনারা সব সময় চান যে আমরা একটুখানি উপরে যাবো নিচে আসবো। উপরে গেছিলেন শেখ হাসিনার আমলে, ভারতবর্ষের টাকা বা রুপিসের সঙ্গে বাংলাদেশের যে টাকা তা প্যারালাল হয়ে গিয়েছিল। এই উন্নতি আপনাদের সহ্য হয়নি, কারণ আপনারা চেয়েছিলেন কি আমাদেরকে একটু নিচে পড়তে হবে। তার সাথে হেল্প করেছে পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানের 2-3জন যে আইএসআই এবং সেনার লোক আপনাদের দেশে এসছে, আপনাদের দেশে বানাবে, অস্ত্র কারখানা বানাবে। ওকে, আপনারা কি ভাবছেন এগুলো আপনারা করবেন আর ভারতবর্ষ এগুলো মেনে নেবে? ভারতবর্ষের একেবারে পুরো চারিদিকে বর্ডারের মধ্যে রয়েছে হচ্ছে বাংলাদেশ। আপনার ওখানে অন্য দেশে এসে বাসা বাঁধবে আর ভারত ছেড়ে দেবে? কেন ছাড়বে ভাই? কেন ছাড়বে? আপনি বলবেন বাংলাদেশ সার্বভৌম দেশ। একটা সার্বভৌম দেশে যদি অন্য দেশ এসে সবসময় নাক গলায়, আমেরিকা এসে করিডোর দিয়ে দেয় আরাকান আর্মিদের মায়ানমারে, কিসের সার্বভৌম দেশ? যদি আপনি সার্বভৌম দেশ তারপরেও বলেন, তাহলে আপনার ওই সার্বভৌমত্বের পিছনে 4খানা জুতোর বাড়ি। ওকে, আপনার কোনো সার্বভৌমত্ব নেই, ও লোক দেখানো আপনার। হ্যাঁ, ওই ন্যাকামি বন্ধ করুন। আমেরিকা এসে নাক গলাচ্ছে, পাকিস্তান চীন এসে নাক গলাচ্ছে, আর ভারতবর্ষ নাক গলালে আপনাদের সার্বভৌমত্বে আঘাত ঘটে। আর যেখানে আসল ব্যাপার, আপনাদের ওখানে এসে চায়না, পাকিস্তান, আমেরিকা নাক গলাবে, সেটা ভারতবর্ষের সার্বভৌমত্বে আঘাত হবে না। কারণ 4500 কিলোমিটার বর্ডার আমরা ভারতবর্ষীরা শেয়ার করি আপনাদের সঙ্গে। তো আমাদের সার্বভৌমত্বে আঘাত, তাই
সার্বভৌমত্বের গোষ্ঠীর পিণ্ডি এবার চটকানোর জন্য ভারত কিন্তু রেডি আছে। বাট কেউ যদি মনে করে ভারত আক্রমণ করবে সেনাবাহিনী দিয়ে, ভুল ভাবছেন, ভুল ভাবছেন। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ কখনোই করবে না। করলে কি হবে জানেন তো? বিশ্ব সমাজে ভারত ছোট হয়ে যাবে অনেক। বলবে যে মানে কীরকম বলুন তো, একটা দাদা লেভেলের ব্যাপার। বা আমাদের একজন ওই রেসলার আছে জানেন তো। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না, আপনারা সকলেই জানেন। নির্বাচনকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশে কয়েকটি কর্মকাণ্ড আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। যাই হোক দর্শক, এইদিকে আবার আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন। 5 আগস্টের পরে আওয়ামী লীগ কঠিন একটা মানে প্ল্যান নিয়ে মাঠে নামতেছেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস ক্ষমতা পর্যন্ত হাতে রাখতে পারে, তিনি কঠিন বিপদে পড়ে যেতে পারে, এনসিপি দল, জামাত দল সকলেই। যাই হোক দর্শক, বর্তমান দেশের কর্মকাণ্ড নিয়ে এখন সেনাপ্রধানের কি পদক্ষেপ নিলে দেশের মানুষ এখন শান্তিতে থাকবে, দেশ ভালোভাবে চলবে। দর্শক, আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।